ক্লাস 7 বোর্ড দেখে বুঝতে পারছো আমরা আজকে কি ক্লাস করব, কি হবে আমাদের। আজকে চলো ইউরোপ মহাদেশটাকে একটু রিভিশন করিয়ে দিই। সব ক্লাসগুলোই দুবার তিনবার ধরে হয়েছে, রিভিশনও হয়েছে। আজকে একটু ইউরোপ মহাদেশটাকে রিভিশন করিয়ে দিই। কোশ্চেনগুলোকে একবার দেখবো, তোমরা তোমাদের প্রিপারেশান মিলিয়ে নেবে তোমরা কেমন পড়েছো। চলো ক্লাস শুরু করি। পাতা নম্বর 121-এ চলে যাও। ইউরোপ মহাদেশ লাইন বাই লাইন যাবো না, জাস্ট কোশ্চেনগুলোকে দেখে নেবো একটুখানি। দেখো, ইউরোপ হচ্ছে পৃথিবীর সবথেকে সমৃদ্ধশালী মহাদেশ। যদি এখান থেকে কোশ্চেন আসে পৃথিবীর সবথেকে সমৃদ্ধ মহাদেশের নাম লেখো, তাহলে তার উত্তর হবে ইউরোপ মহাদেশ। যদি কোশ্চেন আসে পৃথিবীর কোথায় প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, যদি দেশ হিসাবে দেখি তাহলে ইংল্যান্ডে যাব, যদি মহাদেশ হিসাবে দেখি তাহলে যাব আমরা ইউরোপে। ইউরোপ মহাদেশেই প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। ইউরোপ হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। লাইনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য। পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশের নাম কি? তাহলে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হলো ইউরোপ মহাদেশ। ক্লিয়ার হলো? এই মহাদেশে 56টা দেশ আছে। কোশ্চেন এখান থেকে হতে পারে ইউরোপ মহাদেশে কতগুলো দেশ রয়েছে। 56টা দেশ রয়েছে। চলে এসে প্রকৃতি থেকে ছোট ছোট কোশ্চেনগুলো যেগুলো আসতে পারে। ইউরোপ মহাদেশের দক্ষিণ দিকে রয়েছে একটা নবীন ভঙ্গিল পর্বতমালা, যাকে আমরা আল্পস পর্বত বলে চিনি। এই আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ব্লাঁ। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে ইউরোপের আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা লিখতে পারবে ইউরোপের আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট ব্লাঁ। এটা কিন্তু ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ নয়, কোশ্চেনটা ভালো করে বোঝো। এটা হচ্ছে আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। যদি কোশ্চেন আসে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে তার উত্তর হবে ককেশাস পর্বতের মাউন্ট এলব্রুজ। কোশ্চেনটা আলাদা, একটু ভালো করে বোঝো। একটা হচ্ছে আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ব্লাঁ, আর একটা হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে ককেশাস পর্বতের মাউন্ট এলব্রুজ। বোঝা গেল? এই আল্পস পর্বত হচ্ছে একটা জল বিভাজিকার কাজ করেছে, অর্থাৎ আল্পস পর্বত থেকে উৎপন্ন কিছু নদী উত্তর দিকে প্রবাহিত হয়েছে আর কিছু নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। যখন নদী চাপটায় যাব তখন সেটা পড়বো ওখানে একবার। আচ্ছা, এখান থেকে পরপরই দেখতে থাকি। দেখে নাও আরও একটা শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? যদি কোশ্চেন আসে পরীক্ষায় ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি, কী হবে তার উত্তর? ইউরোপের বৃহত্তম হ্রদ হচ্ছে ল্যাডোগা। ক্লিয়ার হলো? এখান থেকে আরও একটা শর্ট কোশ্চেন, এটা তো খুবই ইম্পর্টেন্ট। হাজার হ্রদের দেশ কাকে বলে, বা ড্যাশকে হাজার হ্রদের দেশ বলে? উত্তর হবে ফিনল্যান্ড। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষাতেও এই কোশ্চেনটা প্রায় এসে থাকে। হাজার হ্রদের দেশ কাকে বলে, বা ড্যাশকে হাজার হ্রদের দেশ বলে, সত্য মিথ্যাতে আসতে পারে। ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলে, সত্য নাকি মিথ্যা? মাল্টিপল চয়েসে আসতে পারে, 4টে অপশন দিয়ে দিতে পারে। কোশ্চেনটা ভালো করে পড়বে, কাকে হাজার হ্রদের দেশ বলা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার দেখে রাখো একটা দুটো আগ্নেয়গিরি বিখ্যাত, যেমন ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরি, সিসিলি দ্বীপের এটনা আগ্নেয়গিরি, এগুলো বিখ্যাত। কোন আগ্নেয়গিরি কোন দ্বীপে আছে বা কোন দেশে আছে সেটুকু ভালো করে দেখবে। বোঝা গেল? দক্ষিণ দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা তীরবর্তী অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি দেখা যায়। এখানে অনেক দ্বীপ রয়েছে, এই ভূমধ্যসাগরে সেই দ্বীপেতেও আগ্নেয়গিরি রয়েছে। যেমন সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি। এই স্ট্রম্বলিটা খুব ভালো করে মনে রাখবে। স্ট্রম্বলি থেকে যখন অগ্নুৎপাত হয় তখন জ্বলন্ত গ্যাস বের হয়ে থাকে, অর্থাৎ জ্বালামুখ থেকে আগুন জ্বলতে থাকে। এই আগুনটাকে অনেক দূর থেকে দেখা যায়। তাই এই স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে বলা হয় লাইট হাউস অফ এশিয়া, ইউরোপ, লাইট হাউস অফ ইউরোপ। এই কোশ্চেনটা মনে রাখবে, ইউরোপের আলোক স্তম্ভ কাকে বলে, বা কোন আগ্নেয়গিরিকে আলোক স্তম্ভ বলা হয়। বোঝা গেল? উত্তর হবে স্ট্রম্বলি। কোথায় আছে? লিপারি দ্বীপে। ভূমধ্যসাগরের আগ্নেয়স্তম্ভ বা ইউরোপের আগ্নেয়স্তম্ভ একই কোশ্চেন। কোশ্চেনটা বোঝা গেল আশা করি। ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে
লিপারি দ্বীপের স্ট্রম্বলি আগ্নেয়গিরি। তো বেশ, এবার চলে এসো পোল্ডারল্যান্ড। পোল্ডারল্যান্ড কী হবে এটা আবারও একবার পড়ব। ইউরোপের উত্তর দিকে হল্যান্ড বা নেদারল্যান্ড বলে যে দেশটা রয়েছে তার উত্তর দিকের যে অংশটা সেটা হচ্ছে সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা হয়েছে। এই অংশটাকে বলা হয় পোল্ডারল্যান্ড। বোঝা গেল? পোল্ডার শব্দের অর্থ কী, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পোল্ডার শব্দের অর্থ হলো সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা জমি। এবার নদীতে চলে এসো। ইউরোপের নদীতে যে কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি। আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা। আর ইউরোপের শ্রেষ্ঠ নদী বা ইউরোপের প্রধান আন্তর্জাতিক নদী, যেভাবেই কোশ্চেন আসুক না কেন, ইউরোপের সব থেকে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ নদী বা আন্তর্জাতিক নদী হচ্ছে দানিউব। ক্লিয়ার হলো? ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদীর নাম কি হলো? দানিউব। এখান থেকে আরও দুটো একটা কোশ্চেন এসে যায়, যেমন ইতালির দীর্ঘতম নদীর নাম কি। ইতালির দীর্ঘতম নদী হচ্ছে পো নদী। পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি? পোল্যান্ডের দীর্ঘতম নদী হয়ে যাবে ভিস্চুলা। ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? তার উত্তর হয়ে যাবে সিন নদী। বোঝা গেল? শুধু শর্ট কোশ্চেনগুলো আজকে আলোচনা করে দেবো, বড় কোশ্চেনগুলো পরের দিন দেখবো। আশা করি কোশ্চেনগুলো তোমরা নোট করে নিচ্ছ, তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব ইম্পর্টেন্ট। তাহলে নদী থেকে দেখলাম ইউরোপের দীর্ঘতম নদী কি বললাম? ভলগা, যেটা ভলদাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। ক্লিয়ার হলো? চলে এসো এবার জলবায়ুতে চলে এসো। ইউরোপ মহাদেশের উত্তর দিকটা ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, রাশিয়ার উত্তর অংশটা হচ্ছে তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। এই অঞ্চলটা দীর্ঘস্থায়ী শীতকাল, প্রায় বছরে 8 থেকে 9 মাস শীতকাল থাকে, আর 3 থেকে 4 মাস কোনো কোনো হতে পারবে 2 থেকে 3 মাস থাকে গ্রীষ্মকাল। ভূমি এখানকার বেশিরভাগ সময়টাতেই বরফে ঢাকা থাকে। যেহেতু একটা শীতল অঞ্চল, আবার মেরুবায়ু প্রবাহিত হয় এই অঞ্চলে, ফলে এখানে মাঝে মাঝে তুষার ঝড় দেখা যায়, যাকে ব্লিজার্ড বলে। কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, ব্লিজার্ড কি, তার উত্তরে কি লিখবে বলো? মেরুবায়ু যে অঞ্চলে প্রবাহিত হয় সেখানে মাঝে মাঝে তুষার ঝড় দেখা যায়, বা মেরুবায়ুর ফলে প্রবাহের ফলে মেরু অঞ্চলে যে তুষার ঝড়ের সৃষ্টি হয় তাকে ব্লিজার্ড বলে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার চলে এসো ভূমধ্যসাগরীয় জলবায়ু। দক্ষিণ দিকটায় ভূমধ্যসাগর রয়েছে, তোমরা জানো। সেই ভূমধ্যসাগরের তীরবর্তী যে দেশগুলো রয়েছে, ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস, এই সমস্ত দেশগুলোতে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। তোমরা এটাও জানো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। তাহলে যদি এখান থেকে কোশ্চেন আসে শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলা হয়, তার উত্তরটাও তোমরা করতে পারবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। আর এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর ফলের গাছ জন্মায়। বোঝা গেল? প্রচুর ফল উৎপাদিত হয়। তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়িও বলা হয়। দুটো কোশ্চেন আশা করি বোঝা গেল। একটা হচ্ছে পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে, তার উত্তরও হয়ে যাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে, সেই কোশ্চেনটারও উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। বোঝা গেল? ইউরোপ মহাদেশের মধ্য পূর্বাংশে রাশিয়া আর ইউক্রেনেতে একটা নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায়, যাকে স্টেপ বলা হয়। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। স্টেপ কি লিখবে উত্তর? ইউরোপ মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে স্টেপ বলা হয়ে থাকে। কোন দেশে দেখতে পাই? কৃষ্ণ সাগর থেকে আরল সাগরের মধ্যবর্তী যে অঞ্চলটা, সেখানে আমরা দেখতে পেয়ে থাকি এই স্টেপ তৃণভূমি। আর রাশিয়ার, আচ্ছা এটা অবশ্য ইউরোপে পড়বে না, তবুও জেনে রাখো পৃথিবীর বৃহত্তম বনভূমি এটা হচ্ছে তৈগা বনভূমি, একটা সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। ইউরোপেরও মধ্য এবং পূর্বাংশে দেখা যায়, রাশিয়াতে দেখা যায়। আর এখান থেকে কিছু শর্ট কোশ্চেন সেভাবে দেখতে পাচ্ছি না, মোটামুটি এর মধ্যেই পরীক্ষাতে থাকবে। ক্লিয়ার হলো? আচ্ছা, আর একটা জেনে রাখো শর্ট কোশ্চেন এখান থেকে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রতীক বৃক্ষ কি? অর্থাৎ কোনো গাছ জন্মাক আর নাই জন্মাক, কোথাও যদি ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় তাহলে সেই গাছটা সেখানে থাকবেই। সেই গাছটার নাম কি? সেই গাছটার নাম হচ্ছে অলিভ বা জলপাই। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রতীক বৃক্ষ হলো অলিভ বা জলপাই। যে অলিভ অয়েল তোমরা ব্যবহার করো ওইখান থেকেই আসে। হলো?
আচ্ছা, এবার দেখবো আমরা চারটে অঞ্চল দেওয়া আছে ইউরোপ থেকে। তার প্রথমে হচ্ছে রুর শিল্পাঞ্চল। কোথায় আছে যদি কোশ্চেনে আসে রুর শিল্পাঞ্চলের অবস্থান দেখাও, কি লিখবে? জার্মানির রাইন আর তার যে দুটো উপনদী আছে রুর আর লিপে, তার যে সংযোগস্থল সেইখানে রয়েছে রুর শিল্পাঞ্চল। এই রুর শিল্পাঞ্চলের অবস্থান হলো জার্মানিতে রয়েছে, রাইন, রুর আর লিপে নদীর সংযোগস্থলেতে বা তার মধ্যবর্তী অঞ্চলেতে রয়েছে। ক্লিয়ার হলো? এখান থেকে যে দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রুর অঞ্চলের প্রধান খনিজের নাম কি? রুর অঞ্চলের প্রধান খনিজের নাম বলো, তোমরা জানো এটা। রুর অঞ্চলের প্রধান খনিজ হচ্ছে কয়লা। আর রুর অঞ্চলের প্রধান শিল্পের নাম কি? এটাও তোমরা জানো, এগুলো সব পড়ানো হয়েছে। রুর অঞ্চলের প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। স্থানীয় কয়লার উপর নির্ভর করেই এখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। লোহা কিন্তু বাইরের দেশ থেকে এসে থাকে, মূলত সুইডেন থেকে। আচ্ছা, এই রুর শিল্পাঞ্চলের মাটি কেমন? এখানে মূলত চার্নোজেম আর পর্জল প্রকৃতির মাটি দেখা যায়। সব শর্ট কোশ্চেনগুলোই রিভিশন করিয়ে দিচ্ছি। রুর শিল্পাঞ্চলের কি মাটি দেখা যায় বা মাটির প্রকৃতি কি, তার উত্তরে কি লিখবে? রুর শিল্পাঞ্চলে চার্নোজেম আর পর্জল মাটি দেখা যায়। ক্লিয়ার হলো? আচ্ছা, এখান থেকে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানকে যে নদীগুলো বললাম, সেই নদীগুলোর মধ্যে সংযোগ রক্ষা করার জন্য বা যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য অনেকগুলো খাল কাটা হয়েছে। যেমন রাইন হার্নে ডটমুন্ড খাল, একটা হচ্ছে লিপে খাল। এগুলো খুব ইম্পর্টেন্ট অভ্যন্তরীণ জলপথ পরিবহনের ক্ষেত্রে। এই খালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হলো? বোঝা গেল তো? এবার চলেছে একটা শর্ট কোশ্চেন, রুরের রানী কাকে বলে? এটাও পড়ানো হয়েছে। রুরের রানী বলা হয় এসেন শহরকে। আর এখানটায় কিছু যাচ্ছি না। এবার চলে এসো লন্ডন অববাহিকা। লন্ডন নাম শুনেই বুঝতে পারছো, লন্ডনের লন্ডন শহরের আশেপাশের অঞ্চল, সেটাই হচ্ছে লন্ডন অববাহিকা। আরও ভালোভাবে বললে এই লন্ডনের পাশ দিয়ে টেমস নদী প্রবাহিত হয়েছে। এই লন্ডন অর্থাৎ টেমস নদীর আশেপাশের যে অঞ্চল লন্ডনকে কেন্দ্র করে, সেটাই হচ্ছে লন্ডন অববাহিকা। তাহলে বুঝতেই পারছো এটা কোন দেশে হবে। এটা হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্যে আছে। বোঝা গেল? এখানকার প্রধান নদী যদি বলে, একটু আগেই বলে দিলাম, লন্ডন অববাহিকার প্রধান নদী তাহলে হয়ে যাবে টেমস নদী। এখানকার প্রধান বিমানবন্দর সেটা হয়ে যাবে হিথ্রো। আর লন্ডন একটা পুনঃরপ্তানি বন্দর, সেটাও তোমরা আগে পড়ে এসেছো। বোঝা গেল? আচ্ছা, এবার দেখবো আমরা এই লন্ডন অববাহিকা বলতে আমরা কোন জায়গাটাকে বোঝাই। যার উত্তর দিকে রয়েছে চিল্টন, দক্ষিণে নর্থ ডাউনস, পশ্চিমে রিডিং আর পূর্বে উত্তর সাগর। এর মধ্যবর্তী যে অঞ্চলটা সেটাই হচ্ছে লন্ডন অববাহিকা। দেখতে অনেকটা সোরার মতো। লন্ডন অববাহিকার প্রায় মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গেছে টেমস নদী। এগুলো পড়ানো হয়েছে সব। আচ্ছা, আর একটা শর্ট কোশ্চেন এখান থেকে আসে, টেমস নদী পড়ানোর সময় কোথা দিয়ে তোমার এই লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে? উত্তরটা লিখবে গোরিং গিরিপথ পেরিয়ে। বোঝা গেল? গোরিং গিরিপথ পেরিয়ে সেটা লন্ডন নদীটা, টেমস নদীটা লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে। সারা বছর জুড়ে এই অঞ্চলটার জলবায়ু মোটামুটি শীতল স্যাঁতস্যাঁতে। মাঝে মাঝে প্রতিদিনই প্রায় বৃষ্টিপাত হয়ে যায়, তবে খুব হালকা ঝিরঝিরে বৃষ্টি। সারা বছরই আকাশ মেঘলা থাকে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখবো টেমস নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। যদি কোশ্চেনে আসে শর্ট কোশ্চেনে টেমস নদীর উৎস বলো, তার উত্তর হবে কটসোল্ড পাহাড়। আর কোথায় মিশেছে টেমস নদীটা, তার উত্তরে কি লিখবে? টেমস নদীর মোহনা কোথায়, তার উত্তর হবে উত্তর সাগর। বোঝা গেল? আচ্ছা, এবার আরেকটা শর্ট কোশ্চেন দেখবো, ট্রাক ফার্মিং কি? এই লন্ডন অববাহিকার শাকসবজির চাহিদা পূরণ করার জন্য, ফলমূল এবং শাকসবজির চাহিদা পূরণ করার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে ট্রাকে করে সেগুলোকে নিয়ে আসা হয়। এটাই হচ্ছে ট্রাক ফার্মিং। বোঝা গেল? ছোট ছোট খামারের উৎপন্ন ফল শাকসবজিগুলোকে ট্রাকে করে লন্ডনে পাঠানো হয়ে থাকে। এটাই হচ্ছে ট্রাক ফার্মিং। আর এখান থেকে তেমন কিছু শর্ট কোশ্চেনে নেই, যেগুলো দরকার সেগুলো আমি সব বলে দিয়ে যাচ্ছি। লন্ডন অববাহিকার জলবায়ু যদি আসে ব্রিটিশ জলবায়ু লিখে দেবে। এবার চলে এসো পোল্ডার ভূমি। একটু আগেই বললাম নেদারল্যান্ড বা হল্যান্ড বলে যে দেশটা রয়েছে, তার উত্তর দিকের সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা যে জমি সেটাকেই বলা হয় পোল্ডার ভূমি। তাহলে পোল্ডার শব্দের অর্থ কী পেলাম? পোল্ডার শব্দের অর্থ হচ্ছে সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা জমি।
আর একটা জিনিস জেনে রাখো, হল্যান্ড শব্দের অর্থ কি? হল্যান্ড শব্দের অর্থ হলো নিচু জমি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার হল্যান্ডের রাজধানী, হল্যান্ড বা নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? এই রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম। এই আমস্টারডাম শহরটা কী জন্য বিখ্যাত? এটাও কোশ্চেনে আসতে পারে, আমস্টারডাম শহর কী জন্য বিখ্যাত? উত্তর কী হবে? হিরে কাটা এবং পালিশ শিল্পের জন্য। আচ্ছা, এই যে পোল্ডার ভূমি পড়লাম আমরা, দেখলাম কোথায় রয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে। এখানে এই উত্তর দিকটা যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে সেখানে বাঁধ দিয়ে নিকাশি চক্রখাল কাটা হয়েছে। প্রথমে সমুদ্র থেকে কাদা মিশ্রিত জল ফেলা হয় সেই বাঁধের ভেতরে, ছিটিয়ে গেলে কাদাগুলো জলটাকে আবার বাইরে বের করে দেওয়া হয়। এইভাবে বারবার চলতে থাকার ফলে একটা সময় ভরাট হয়ে গিয়েছিল জায়গাটা। এইভাবেই পোল্ডার ল্যান্ডের সৃষ্টি হয়েছে। প্রথমে এখানকার মাটি খুব লবণাক্ত থাকে, যেহেতু সমুদ্র গর্ভ থেকে মাটি তোলা হয়েছে, তাহলে প্রথমের দিকে এই মাটি খুব লবণাক্ত। প্রথমে লবণমুক্ত করার জন্য সেখানে কি করা হয়? প্রচুর জলসেচ করা হয়, যাতে মাটিগুলো লবণ কণাগুলো মাটির নিচের স্তরে চলে যায়। তারপরে কি করা হয়? সেখানে পশু খাদ্যরূপে ঘাসের চাষ করা হয়, হে ক্লোভার জাতীয় ঘাসের চাষ করা হয়। তারপরে দীর্ঘদিন ফেলে রাখা হয়। তারপর লবণমুক্ত হয়ে পড়লে সেখানে বিট, ওল, সূর্যমুখী, টিউলিপ ইত্যাদি ফসলের চাষ হয়ে থাকে। ক্লিয়ার হলো? তাহলে পোল্ডার ল্যান্ড সৃষ্টির যে বৃহত্তম প্রকল্প তার নাম কি? সেটা হচ্ছে জুইডারজি প্রকল্প। কোশ্চেনটা বোঝো ভালো করে। পোল্ডার ল্যান্ড সৃষ্টির বৃহত্তম প্রকল্পটির নাম কি? ক্লিয়ার হয়েছে? তার নাম হবে জুইডারজি। আর এখানে এই হল্যান্ডে প্রায় 3000-এরও বেশি ছোট ছোট পোল্ডার ভূমি রয়েছে, সবকটাই কিন্তু সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা হয়েছে। তাহলে এখানে একটা বড় কোশ্চেন আসতে পারে, জুইডারজি প্রকল্প কি সেটাও আসতে পারে কিভাবে পোল্ডার ল্যান্ডকে লবণমুক্ত করা হয়েছে সেটাও আসতে পারে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখবো এই পোল্ডার ল্যান্ডের ওপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে। এখানে মূলত মাস আর রাইন নদী প্রবাহিত হয়েছে, বা পোল্ডার ল্যান্ড হচ্ছে মাস আর রাইন নদীর মধ্যবর্তী অঞ্চল। বোঝা গেল? মাস আর রাইন নদীর মধ্যবর্তী অঞ্চল, যার উপর দিয়ে লেক, ভাল, মাস এই সমস্ত নদীগুলো প্রবাহিত হয়েছে। এই অঞ্চলটা শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। তাহলে বুঝতেই পারছো জলবায়ু ঠান্ডা হবে, কিন্তু আবার যেহেতু সমুদ্রের কাছাকাছি পোল্ডার ল্যান্ড অঞ্চলটা, তাই এখানকার জলবায়ু কিন্তু আবার ততটাও ঠান্ডা নয়। অর্থাৎ এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির, সমুদ্রের কাছে অবস্থিত হওয়ার জন্য। কথাটা মনে রাখে পয়েন্টটা। পোল্ডার ল্যান্ড নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানকার জলবায়ু কিন্তু সমভাবাপন্ন, খুব শীতল নয়। কারণটা কি? কারণ সমুদ্রের কাছাকাছি অবস্থিত। এখানেও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটে থাকে, তবে খুব কম বৃষ্টিপাত। এখানেও তোমার বিভিন্ন রকমের সরলবর্গীয় গাছ দেখা যায়, যেমন ওক, বার্চ, সরলবর্গীয় গাছগুলো দেখা যায়। এবার চলেছে পোল্ডার ভূমি থেকে যে দুটো শর্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে এখানকার দি হেগ বলে যে শহরটা রয়েছে সেখানে রয়েছে আন্তর্জাতিক বিচারালয়। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কোন শহরে রয়েছে আন্তর্জাতিক বিচারালয়, বা আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? তার উত্তর হয়ে যাবে দি হেগ শহরে। ক্লিয়ার হলো? আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ শহর এই অঞ্চলটা, সেটা হচ্ছে রটারডাম, যেটা জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। এতটা কিন্তু তোমাদের বইতে নেই, আমি অনেকটাই বলে দিলাম এখানেতে। তাহলে মোটামুটি শর্ট কোশ্চেনগুলো দেখলাম। আর একটা জিনিস জেনে রাখো, এই হল্যান্ডে বা পোল্ডার ল্যান্ডে যাই বলি না কেন, সেখানে গ্রিন হাউস পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে, বিশেষ করে ফুলের চাষ হয়ে থাকে। বোঝা গেল? গ্রিন হাউসটা কি? একটা সবুজ কাঁচঘর তৈরি করা হয়, তার ভেতরের উষ্ণতা কিছুটা বেশি হয়ে থাকে, ফলে সেখানে শাকসবজি এবং ফুলের চাষ করা হয়ে থাকে। ক্লিয়ার হলো? গ্রিন হাউস পদ্ধতিতে কাঁচঘর তৈরি করে তার ভেতরে ফুল আর শাকসবজির চাষ হয়ে থাকে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা বলো, তোমাদের এক্সট্রা কি কিছু জানার আছে? শর্ট কোশ্চেন আমি এখান থেকে সবই আলোচনা করে দিলাম, শর্ট কোশ্চেন সবই বলে দিলাম। বড় কোশ্চেন এখান থেকে টেমস নদীর গতিপথ খুব ইম্পর্টেন্ট, জুইডারজি প্রকল্প খুব ইম্পর্টেন্ট, এগুলো সব আগে লেখানো হয়েছে, আগে করানো হয়েছে। চলো, আর এখান থেকে আমি কিছু বলছি না, ইউরোপের সমস্ত শর্ট কোশ্চেনগুলো করিয়ে দিলাম। আর একবার জিজ্ঞাসা করে নিচ্ছি, পোল্ডার শব্দের অর্থ কী? কী লিখবে উত্তর? পোল্ডার শব্দের অর্থ হচ্ছে সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা জমি। আমস্টারডাম কী জন্য বিখ্যাত যদি কোশ্চেন আসে, তার উত্তরে কী লিখবে? আমস্টারডাম হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য বিখ্যাত। যদি কোশ্চেন আসে রুরের রানী কাকে বলা হয়, তার উত্তর কী লিখবে? রুরের রানী হচ্ছে এসেন।
রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম কি? যদি কোশ্চেন আসে সেটা কি হবে? প্রধান খনিজ সম্পদ একটু আগেই বললাম, রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা, আর প্রধান শিল্প কিন্তু লৌহ ইস্পাত শিল্প। স্টেপ কি? একটু আগেই বলেছি, ইউরোপের মধ্য পূর্ব অংশে মূলত রাশিয়া আর ইউক্রেনেতে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় সেই তৃণভূমিকে স্টেপ বলা হয়। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? তার উত্তর কি লিখবে? ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তার উত্তর কি হবে? আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ব্লাঙ্ক। ক্লিয়ার হলো? ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়? বলো, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে। ইউরোপের কোথায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়? একটু আগেই পড়লাম যে একদম উত্তর দিকে যে দেশগুলো রয়েছে, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই দেশগুলোতে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। আর একটা জিনিস জেনে রাখো, এই অঞ্চলটাতে যখন 6 মাস রাত্রিকালীন অবস্থা থাকে, অর্থাৎ 6 মাস রাত হয়ে থাকে, তখন কিন্তু আকাশেও সূর্যকে দেখা যায়। অর্থাৎ এই যে নরওয়ে যে দেশটার নাম পড়লাম, সেখানকার হ্যামারফেস্ট বন্দর সংলগ্ন অঞ্চল থেকে মধ্যরাত্রিতেও সূর্যকে দেখা যায়। তাই এই অঞ্চলটাকে বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ। ক্লিয়ার হলো? বলো, আর যদি কিছু জানার থেকে থাকে এখান থেকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি বলে দেবো তোমাদের কোশ্চেনগুলো। একটা পুনঃরপ্তানি বন্দরের উদাহরণ দাও, তার উত্তর কী লিখবে? তার উত্তর তোমরা লিখবে লন্ডন। মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? এক্ষুনি বললাম, মধ্যরাত্রির সূর্য হচ্ছে, কী লিখবে উত্তরটা? 6 মাস রাত্রিকালীন অবস্থায় নরওয়ের হ্যামারফেস্ট বন্দর সংলগ্ন অঞ্চল থেকে আকাশে সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলটাকে বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ। পুনঃরপ্তানি বন্দর কাকে বলা হয়? পুনঃরপ্তানি বন্দর হলো এমন একটা বন্দর যেখানে প্রথমে অন্যান্য অংশ থেকে আমদানি করা মালপত্র গুদামজাত করা হয়, তারপর আবার সেখান থেকে অন্য জায়গায় রপ্তানি করা হয়, সেটাই হচ্ছে পুনঃরপ্তানি বন্দর। যেমন লন্ডন একটা পুনঃরপ্তানি বন্দর। ক্লিয়ার হলো? বড় কোশ্চেনে জুইডার্জি প্রকল্প, টেমস নদীর গতিপথ, রুড় অঞ্চলের জল পরিবহন ব্যবস্থা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, এগুলো তোমরা করে নেবে। চলো, আর কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে জিজ্ঞাসা করো, নাহলে এখানেই শেষ করলাম। ঠিক আছে।